Good evening and welcome everybody to my class on experimental and quasi-experimental study. আমাদের যে 1403 কোর্স রিসার্চ মেথোডোলজি ওইটার নবম ক্লাস এটা। তো এই এক্সপেরিমেন্টাল এন্ড কোসি এক্সপেরিমেন্টাল স্টাডি এটা আগেই বলা হয়েছে আমাদের স্টাডি ডিজাইন পড়ানোর সময়। এখন আমরা আর একটু বিস্তারিত ভাবে এক্সপেরিমেন্টাল স্টাডি এবং কোসি এক্সপেরিমেন্টাল স্টাডি এটা পড়বো। Experimental design of study. In experimental study, individuals are randomly allocated to at least two groups. তাহলে এক্সপেরিমেন্টাল স্টাডিতে randomly allocate করা দুইটা স্টাডি গ্রুপ থাকবে। ওয়ান গ্রুপ ইজ সাবজেক্টেড টু ইন্টারভেনশন, একটা গ্রুপকে ইন্টারভেনশন বা এক্সপেরিমেন্ট করা হবে একটা গ্রুপের উপরে। অ্যান্ড অ্যানাদার ইজ কন্ট্রোল গ্রুপ, আরেকটা গ্রুপ হচ্ছে কন্ট্রোল গ্রুপ বা তার প্যারালাল গ্রুপ হিসেবে থাকবে। থ্রি ক্রাইটেরিয়া ফর এক্সপেরিমেন্টাল ডিজাইন। এক্সপেরিমেন্টাল ডিজাইনের তিনটা বৈশিষ্ট্য থাকে। এক নম্বর হচ্ছে এর মধ্যে অবশ্যই ইন্টারভেনশন অর ম্যানিপুলেশন থাকবে, তা না থাকলে এক্সপেরিমেন্টাল স্টাডি হবেই না। এটা একটা কম্পালসারি ক্রাইটেরিয়া যে ইন্টারভেনশন অর ম্যানিপুলেশন থাকবে। এর পাশাপাশি কন্ট্রোল গ্রুপ থাকবে এবং র্যান্ডমাইজেশন থাকবে। তো আগেও একবার বলেছি যে এই তিনটা ক্রাইটেরিয়াই যদি কোনো এক্সপেরিমেন্টাল স্টাডিতে থাকে তাহলে সেটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল স্টাডি। আর এক নাম্বার বাদে বাকি এক বা একাধিক যদি ল্যাকিংস থাকে, ক্রাইটেরিয়ার ল্যাকিংস থাকে, তাহলে সেটাই হয়ে যাবে কোসি এক্সপেরিমেন্টাল স্টাডি। তো প্রথমত আমরা মনে রাখি যে ইন এক্সপেরিমেন্টাল স্টাডি individuals are randomly allocated to at least two groups. One group is subjected to intervention and another group is control group. And three distinct criteria for experimental design: intervention or manipulation, control and randomization. এই যে এটা কুইজের প্রশ্ন, থ্রি ক্রাইটেরিয়া ফর এক্সপেরিমেন্টাল ডিজাইন। এখনই শিখে ফেলেন, এই ক্লাসের মধ্যেই শিখে ফেলেন। একটা ইন্টারভেনশন অর ম্যানিপুলেশন, একটা হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল মানে কন্ট্রোল গ্রুপ থাকবে। আর র্যান্ডমাইজেশন মানে আমি যে আমার এক্সপেরিমেন্টাল গ্রুপ কন্ট্রোল গ্রুপের মেম্বার সিলেক্ট করব, সেই সিলেকশনটা র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে হতে হবে। True versus quasi experimental study. If all the three criteria, that is intervention, control and randomization, are present, then it is true experimental study. If one or two criteria of the three are absent, then quasi-experimental study. এখন আমরা এই এক্সপেরিমেন্টাল এবং কোসি এক্সপেরিমেন্টাল স্টাডির ডিজাইন কিভাবে করা যায় আমি কতগুলো ফ্লো চার্টের মাধ্যমে বোঝাবো। থিওরি না বলে এরকম ফ্লো চার্ট দিয়ে দেখলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। এটা একটা কোসি এক্সপেরিমেন্টাল স্টাডির ডিজাইন কিরকম, যে একটা একটা গ্রুপ অফ পিপল নেওয়া হলো যেটাকে আমরা স্টাডি গ্রুপ হিসেবে ধরলাম। আবার আরেকটা গ্রুপ অফ পিপল নেওয়া হলো, সেটাকে কন্ট্রোল গ্রুপ হিসেবে ধরলাম। এই দুইটা গ্রুপের মধ্যে হোমোজেনিসিটি থাকবে, অর্থাৎ একই বয়সের, একই সেক্সের, একই রকম কম্পোজিশনের লোকজন হতে হবে। দুই গ্রুপে একদম ভিন্ন রকম লোক হইলে হবে না, একই রকম লোক হতে হবে। তো তারপরে প্রথম যে গ্রুপটা স্টাডি গ্রুপ, সেখানে একটা ইন্টারভেনশন করলাম। সেই ইন্টারভেনশন হতে পারে যে আমি কোনো একটা ওষুধ দিলাম, অথবা কোনো একটা ভ্যাকসিন দিলাম, অথবা তাকে কিছু বিষয়ে এডুকেশন দিলাম। এরকম ইন্টারভেনশন স্টাডি গ্রুপে করলাম। অন দা আদার হ্যান্ড কন্ট্রোল গ্রুপে কোনো ইন্টারভেনশন করব না, তারা এমনিই থাকবে। তারপরে ইন্টারভেনশনের পরে স্টাডি গ্রুপের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা কিছু ভেরিয়েবল সম্পর্কে আমি তথ্য নিব। আর এই কন্ট্রোল গ্রুপেরও
কিছু তথ্য নিব, ওই একই তথ্য কন্ট্রোল গ্রুপ থেকেও নিব, নিয়ে পরে দুইটার তুলনা করে দেখব যে কোন গ্রুপে কোন প্যারামিটারটা কেমন আছে। তাহলে এখানে এটা কোসি এক্সপেরিমেন্টাল ডিজাইন বলা হয়েছে কেন, যে এখানে র্যান্ডমাইজেশনের কথা স্পষ্টভাবে বলা নাই, র্যান্ডমাইজেশন ল্যাকিং সেটা এখানে বলা নাই। আরেকটা হচ্ছে কি কি বৈশিষ্ট্য তাহলে আছে, যে ইন্টারভেনশন আছে, আবার কন্ট্রোল গ্রুপও আছে, দুইটা বৈশিষ্ট্য আছে, একটা ল্যাকিং, সেটা হচ্ছে র্যান্ডমাইজেশন। এখানে কোথাও বলা নাই যে স্টাডি গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপ র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে, এটা বলা নাই। অর্থাৎ র্যান্ডমাইজেশন ক্যারেক্টারিস্টিক্সটা অ্যাবসেন্ট থাকার কারণে এই ডিজাইনটা একটা এক্সপেরিমেন্টাল ডিজাইন। আবার কোসি এক্সপেরিমেন্টাল ডিজাইন এরকমও হতে পারে যে আমার একটাই গ্রুপ অফ পিপল ইন্টারভেনশনের আগে এবং ইন্টারভেনশনের পরে তাদের যে রেজাল্ট বা কোনো যে প্যারামিটার আমি দেখব সেটার কম্পেয়ার করা। এটা আরো যদি আমি স্পেসিফিক উদাহরণ দিই, ধরেন 10 জন হাইপারটেনশনের রোগী, এই 10 জনের বয়স ধরেন 40 থেকে 50 বছর, 10 জনই পুরুষ লোক, 10 জনই ময়মনসিংহ শহরের মানুষ। তাহলে এরকম হোমোজেনাস ক্রাইটেরিয়ার 10 জন মানুষ আমি সিলেক্ট করলাম। সেই 10 জন মানুষের ধরেন মাইল্ড হাইপারটেনশন আছে, তাহলে আমাদের স্টাডি গ্রুপ বিফোর। তারপরে আমি এই 10 জন মানুষকে অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম এটা 10 দিন খাওয়ালাম, প্রতিদিন রাতে একটা করে অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম খাওয়ালাম। এটা হচ্ছে আমার ইন্টারভেনশন। পরে 10 দিন পরে আমি তাদের ব্লাড প্রেশার মাপলাম। শুরুতে কিন্তু মাপতে হবে, একদম স্টাডি গ্রুপ ওষুধ দেওয়ার আগে 10 দিন আগে প্রথমে তাদের ব্লাড প্রেশার মাপলাম। ধরেন আমি, যেহেতু তারা হাইপারটেনসিভ তাহলে বেশি পেলাম, ধরেন 150/90 পেলাম। তারপরে অ্যামলোডিপিন 10 দিন খাওয়ার পরে সেই মানুষগুলোরই আমি আবার ব্লাড প্রেশার মাপলাম। মেপে দেখা গেল যে তাদের 120/80 হয়েছে, অর্থাৎ অ্যামলোডিপিন ব্লাড প্রেশারটাকে কমিয়ে নরমালে এনেছে। তাহলে আমার কি ইন্টারপ্রিটেশন হবে, যে মাইল্ড হাইপারটেনশন কন্ট্রোল করার ক্ষেত্রে অ্যামলোডিপিনটা ইফেক্টিভ। এবং আরো অনেক কিছু দেখা যায়, আমি দেখতে পারি যে ওই ওষুধের কোনো সাইড ইফেক্ট, ওষুধ 10 দিন খাওয়ার পরে কোনো সাইড ইফেক্ট হয়েছে কিনা, তাদের অ্যাঙ্কেল ইডিমা হয়েছে কিনা, অথবা রিবাউন্ড টেকিকার্ডি এরকম কোনো সমস্যা হচ্ছে কিনা। তাহলে এরকম অনেক প্যারামিটার বিফোর ইন্টারভেনশন এন্ড আফটার ইন্টারভেনশন এভাবে দেখে কম্পেয়ার করে ওই ড্রাগটা ইফেক্টিভ কিনা বা আমি যে ইন্টারভেনশন করব সেই ইন্টারভেনশনটা ইফেক্টিভ কিনা এটা এক্সপেরিমেন্ট করা যায়। তো এটাও একটা কোসি এক্সপেরিমেন্টাল ডিজাইন। কেন এটা কোসি এক্সপেরিমেন্টাল ডিজাইন, কেউ একজন বলবেন? এটা কেন ট্রু এক্সপেরিমেন্টাল না, যে কেউ একজন বলেন। কন্ট্রোল গ্রুপ নাই স্যার, আলাদা। হ্যাঁ, কন্ট্রোল গ্রুপ নাই, তারপরে র্যান্ডমাইজেশন নাই। র্যান্ডমাইজেশন যে স্টাডি গ্রুপের মেম্বার যারা তাদেরকে কিভাবে সিলেক্ট করা হয়েছে ওটা নাই, তার মানে র্যান্ডমাইজেশন ধরে নিলাম আমরা নাই, যেহেতু উল্লেখ নাই। কাজে দুইটা এখানে ল্যাকিংস, একটা কন্ট্রোল গ্রুপও নাই, আবার কি বলে র্যান্ডমাইজেশনও নাই। তো যে শুধু আছে ইন্টারভেনশন, এই কারণে এটা একটা কোসি এক্সপেরিমেন্টাল স্টাডি। তো এখানে যদিও ডাইরেক্টলি কোনো কন্ট্রোল গ্রুপ নাই, কিন্তু প্রচ্ছন্নভাবে কন্ট্রোল গ্রুপ আছে। এই যে স্টাডি শুরুর আগে যে লোকগুলো, ওই অবস্থায় ওরাই হলো কন্ট্রোল গ্রুপ। ইন্টারভেনশনের পরে ওই লোকগুলোই আবার তাদের ইন্টারভেনশন গ্রুপ। এটা হলো ব্যাকগ্রাউন্ডের কথা বললাম, কিন্তু মূলত এখানে কন্ট্রোল গ্রুপ সরাসরি নাই। এখানে কন্ট্রোল গ্রুপ বলতে এই আগে আর পরে, এই ধরনের ডিজাইনকে, এই ধরনের কোসি এক্সপেরিমেন্টাল ডিজাইনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিফোর আফটার স্টাডি। ওই যে একই প্যারামিটার ইন্টারভেনশনের আগে দেখব আর ইন্টারভেনশনের পরে দেখব, এই জন্য এই স্টাডির আরেক নাম হচ্ছে বিফোর আফটার স্টাডি। তারপরে ক্লিনিক্যাল ট্রায়াল, এটা আপনারা সবাই শুনে থাকবেন, বিশেষ করে কোভিড এর সময়
বিভিন্ন ট্রায়াল হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল। তো ক্লিনিক্যাল ট্রায়াল ইজ দ্য প্ল্যান্ড এক্সপেরিমেন্ট অন হিউম্যান বিং। মানুষের মধ্যে যে এক্সপেরিমেন্টটা করা হয় সেটার নাম হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল। এটা 2 টাইপস এর ক্লিনিক্যাল ট্রায়াল আছে। একটা হচ্ছে আনকন্ট্রোলড ক্লিনিক্যাল ট্রায়াল, যেখানে কোনো কন্ট্রোল গ্রুপ থাকবে না। কন্ট্রোল গ্রুপ ছাড়াও ক্লিনিক্যাল ট্রায়াল করা সম্ভব। আর কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল, যেখানে কন্ট্রোল গ্রুপ প্রেজেন্ট। এই কন্ট্রোল গ্রুপ প্রেজেন্ট এরকম ক্লিনিক্যাল ট্রায়াল আবার 5 টাইপস। কি কি? কনকারেন্ট অর প্যারালাল ক্লিনিক্যাল ট্রায়াল, একটা হচ্ছে নন কনকারেন্ট অর হিস্টোরিক্যাল কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল, সেলফ কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল, ক্রস ওভার ক্লিনিক্যাল ট্রায়াল, ফ্যাক্টোরাল ডিজাইন ক্লিনিক্যাল ট্রায়াল। তাহলে এই ভাগটা ইম্পর্টেন্ট, যে ক্লিনিক্যাল ট্রায়াল 2 ভাগে ভাগ করা যায়। যদি কন্ট্রোল গ্রুপ না থাকে আনকন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল, আর যদি কন্ট্রোল গ্রুপ থাকে তাহলে কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল। এই কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল আবার 5 রকমের। এখানে কনকারেন্ট বা প্যারালাল একই সাথে 2টা গ্রুপের মধ্যে যখন স্টাডি করা হয়। নন কনকারেন্ট অর হিস্টোরিক্যাল, আগের একটার সঙ্গে এখনের তুলনা এরকম। সেলফ কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল অনেকটাই যে বিফোর আফটার স্টাডির মতো। একটা হচ্ছে ক্রস ওভার ক্লিনিক্যাল ট্রায়াল, আমরা ডিজাইন গুলো দেখবো পরে। আর একটা হচ্ছে ফ্যাক্টোরাল ডিজাইন ক্লিনিক্যাল ট্রায়াল। প্যারালাল অর কনকারেন্ট কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল, এটাতে দেখেন সাবজেক্ট মিটিং এন্ট্রি ক্রাইটেরিয়া, অর্থাৎ আমি কিছু বৈশিষ্ট্য সেট করে মানুষগুলোকে স্টাডিতে অন্তর্ভুক্ত করলাম। তারপরে তাদেরকে 2 ভাগে ভাগ করলাম, এক্সপেরিমেন্টাল সাবজেক্ট আর কন্ট্রোল সাবজেক্ট। তারপরে কোনো একটা ইন্টারভেনশন তাদের উপরে করলাম। ইন্টারভেনশনটা হবে শুধুমাত্র এক্সপেরিমেন্টাল গ্রুপে, কন্ট্রোল গ্রুপে কোনো ইন্টারভেনশন করতে হয় না। তারপরে আমি যে আউটকাম দেখতে চাই সেটা এক্সপেরিমেন্টাল গ্রুপে উইথ আউটকাম, উইদাউট আউটকাম এরকম পাওয়া যাবে। আবার কন্ট্রোল গ্রুপেও উইথ আউটকাম, উইদাউট আউটকাম এরকম গ্রুপ পাওয়া যাবে। তাহলে আল্টিমেটলি আমি যে মানুষগুলোকে নিয়েছিলাম, আল্টিমেটলি 4 ধরনের ক্যাটেগরি আমি পাবো ফাইনালি। তো এখানে কেন এটাকে প্যারালাল বা কনকারেন্ট কন্ট্রোল ট্রায়াল বলা হয়েছে? মানে একই সাথে এক্সপেরিমেন্টাল গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপ এই দুটোই একই সাথে ফলো আপ দেয়া হয়েছে। অ্যা একই সময়ে তাদের আউটকামটা দেখা হয়েছে। যেহেতু প্যারালাল বা কনকারেন্টলি ২ টা গ্রুপকে ফলো আপ করা হয়েছে বা আ ভেরিয়েবল গুলো মেজার করা হয়েছে, সেই কারণে এটাকে প্যারালাল বা কনকারেন্ট কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল বলে। এরপরে নন কনকারেন্ট অর হিস্টোরিক্যাল কন্ট্রোল ট্রায়াল। এখানে সাবজেক্ট গুলোর উপরে ইন্টারভেনশন করা হবে, করে উইথ আউটকাম, উইদাউট আউটকাম এরকম একটা আউটকাম আমরা পাবো। আর এটাকে কম্পেয়ার করব কার সঙ্গে? আগের কোন স্টাডির সঙ্গে। এই ধরনের আগের কোন স্টাডির রেজাল্টের সঙ্গে। যে সেই স্টাডিতে তারা কি কতজনের উইথ আউটকাম, কতজনের উইদাউট আউটকাম পেয়েছিল। সেই পুরাতন একটা স্টাডির সঙ্গে আমি এখন একটা স্টাডি করে সেইটার কম্পেয়ার করব। তাহলে এখানে কেন নন কনকারেন্ট বলা হলো? যে ২ টা গ্রুপকে একসাথে ফলো আপ করা হয়নি। একটা হয়তো ২ বছর আগেই স্টাডি করা হয়েছে। আর এখন আরেকটার করা হয়েছে। তাহলে এই কারণে এটাকে নন কনকারেন্ট অথবা হিস্টোরিক্যাল, যেহেতু পিছনের বা অতীতের একটা সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, এইজন্য হিস্টোরিক্যাল কন্ট্রোল ট্রায়াল বলা হচ্ছে। এরপরে ক্রস ওভার ক্লিনিক্যাল ট্রায়াল, এখানে একটা পর্যায়ে ওলটপালট করে দেয়া হবে গ্রুপ। এরকম ক্লিনিক্যাল ট্রায়ালকে ক্রস ওভার ক্লিনিক্যাল ট্রায়াল বলে। যেমন দেখেন শুরুতে বাঁদিকে যে সাবজেক্ট মিটিং এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া দিয়ে আমি স্টাডিতে লোক নিলাম একই রকম। সেই লোকগুলোকে ২ ভাগে ভাগ করে দিলাম, এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ। এক্সপেরিমেন্টাল গ্রুপে ইন্টারভেনশন করে উইথ আউটকাম, উইদাউট আউটকাম এরকম পেলাম। কন্ট্রোল গ্রুপে ইন্টারভেনশন না করেই উইথ আউটকাম, উইদাউট আউটকাম এরকম পেলাম। তারপরে কি করব? এখানেই স্টাডি শেষ না।
এরপরে গ্রুপ দুইটা উল্টাই দিব, যেটা আগে এক্সপেরিমেন্টাল গ্রুপ ছিল ওইটাকে বানাবো কন্ট্রোল গ্রুপ, আর যেটা কন্ট্রোল গ্রুপ ছিল ওইটাকে বানাবো এক্সপেরিমেন্টাল গ্রুপ। একইভাবে দুইটার আবার আউটকাম দেখে কম্পেয়ার করব। এরকম করলে হয় কি, ক্রসওভার ক্লিনিক্যাল ট্রায়াল করলে এক্সপেরিমেন্টটা কতটা সফল বা একটা ড্রাগ বা কোনো একটা ভ্যাকসিন কতটা ইফেক্টিভ সেটা আরো বেশি ভালোভাবে বোঝা যায়। আমি যদি প্রথম অংশেই ছেড়ে দেই তাহলে রেজাল্ট কিছুটা সমস্যা থাকতে পারে। রিলায়েবিলিটি, ভ্যালিডিটি একটু কম হতে পারে। কিন্তু যখন আমি ক্রস ওভার করে দিব, একই গ্রুপকে আবার ওলটপালট করে দিব। সব ক্ষেত্রে এরকম করা যাবে না। যে ক্ষেত্রে করা যায় সেরকম ক্ষেত্রে যদি এরকম ক্রস ওভার করে দেয়া হয় তাহলে আমার রেজাল্টটা এক্সপ্লেইন করতে বা স্ট্যাটিস্টিক্যালি সেই রেজাল্টটাকে স্ট্রংলি ব্যাখ্যা করা যাবে যে এর মধ্যে একটা মিনিট জি। না এটা কি হবে না তাহলে এটা গেল ক্রস ওভার ক্লিনিক্যাল ট্রায়াল। ওয়াশ আউটটা কি স্যার? জি। এই যে ওয়াশ আউট মানে কি স্যার? ওয়াশ আউট ওয়াশ আউট পিরিয়ড হচ্ছে আপনার, ধরেন আমি একটা পেশেন্টকে ওই যে অ্যামলোডিপিন দিলাম। আগে যেটা উদাহরণ দিচ্ছিলাম। তাহলে আমি প্রথমে সাবজেক্ট নিলাম, ২ গ্রুপে ভাগ করলাম। এক গ্রুপে অ্যামলোডিপিন দিলাম, আরেক গ্রুপে প্লাসেবো দিলাম। প্লাসেবো মানে হচ্ছে কিছুই না, ইনার্ট সাবস্টেন্স খাওয়াই দিলাম। তো কন্ট্রোল গ্রুপে এরা মনে করবে আমি ওষুধ খাচ্ছি প্রেশারের। আবার এক্সপেরিমেন্টাল গ্রুপ তারাও মনে করবে আমি ওষুধ খাচ্ছি প্রেশারের। কিন্তু এটা কন্ট্রোল গ্রুপ জানবে না যে তারা আসলে মূলত কোনো ওষুধ খাচ্ছে না, প্লাসিবো খাচ্ছে। তো তারপরে আমি ধরেন ২ সপ্তাহ এই ওষুধ খাওয়াইলাম। ২ সপ্তাহ পরে ব্লাড প্রেশার মেজার করলাম। তারপরে এই পরের দিন থেকেই আমি আবার যদি এক্সপেরিমেন্ট গ্রুপকে কন্ট্রোল গ্রুপকে এক্সপেরিমেন্ট করি তাহলে হবে না। কিছুটা সময় দিতে হবে আবার নিউট্রাল করার জন্য, ড্রাগের ইফেক্ট থেকে মুক্ত করার জন্য। তাহলে তাদেরকে আবার ২ সপ্তাহ বসায় রাখতে হবে। ২ সপ্তাহ পরে এই কন্ট্রোল গ্রুপকে এক্সপেরিমেন্ট গ্রুপকে কন্ট্রোল গ্রুপ করব। এই যে ২ সপ্তাহ যে ওয়েট করলাম এটা ওয়াশ আউট পিরিয়ড। মানে ওই পিরিয়ডে আমার ইন্টারভেনশনের ইফেক্টটাকে নিউট্রালাইজ করতে হবে। ওই পিরিয়ডটাই ওয়াশ আউট পিরিয়ড। এরপরে ফ্যাক্টরাল ডিজাইন ক্লিনিক্যাল ট্রায়াল। এখানে পার্টিসিপেন্টদেরকে নিব, তারপরে র‍্যান্ডমলি ২ ভাগে ভাগ করব। এক গ্রুপকে এখানে যে উদাহরণ দেয়া হয়েছে, এক গ্রুপকে ফ্লোরিন দিব, আরেক গ্রুপকে ফ্লোরিন না দিয়ে ফ্লোরিনের আদলে প্লাসেবো দিব। প্লাসেবো মানে এমনি ইনার্ট সাবস্টেন্স। পরে যাদেরকে ফ্লোরিন গ্রুপে ভাগ করলাম তাদেরকে র‍্যান্ডমলি আবার ২ ভাগে ভাগ করব। এক গ্রুপে সুগার দিব, আরেক গ্রুপে সুগারের প্লাসেবো দিব। আবার ফ্লোরিন প্লাসেবো যারা ছিল তাদেরকে আবার ২ ভাগে ভাগ করে এক গ্রুপকে সুগার, আরেক দিকে সুগার প্লাসেবো দিব। তো এইভাবে আল্টিমেটলি ফ্লোরিন বা সুগারের ইফেক্ট আমরা এই এই ৪ টা গ্রুপে পাবো। পরে সেগুলাকে এনালাইসিস করে এক্সপ্লেইন করব। তাহলে এরকম যদি একটা ভাগ, তারপরে ২ টা ভাগ, তার মধ্যে আবার ভাগ করে অ্যা দেখা হয় তখন সেটাকে বলে ফ্যাক্টরাল ডিজাইন ক্লিনিক্যাল ট্রায়াল। স্টেপস অফ randomized কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল। এই ট্রায়াল করার জন্য প্রথমে সাবজেক্ট এনরোলমেন্ট করতে হয়। সাবজেক্ট এর কিছু ক্রাইটেরিয়া বা ডেফিনিশন ঠিক করে পরে সেটাকে এনরোল করতে হয়। এনরোল করার পরে এক্সপেরিমেন্টাল গ্রুপ এবং আ আ কন্ট্রোল গ্রুপ এই ২ গ্রুপে ভাগ করতে হয় র‍্যান্ডমলি। অর্থাৎ র‍্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে ২ গ্রুপে ভাগ করতে হবে। ভাগ করার পরে যেটা এক্সপেরিমেন্টাল গ্রুপ বা ইন্টারভেনশন গ্রুপ সেখানে ইন্টারভেনশন করতে হবে। আর নন ইন্টারভেনশন গ্রুপে কোন রকম ইন্টারভেনশন হবে না, অথবা ইন্টারভেনশন হবে আ মানে লোক দেখানো। যেমন আমি তাকে একটা ওষুধ দিচ্ছি, সে জানবে যে সে প্রেশারের ওষুধ খাচ্ছে। আসলে সে ইনার্ট সাবস্টেন্স কিছু খাচ্ছে। আ ধরেন ময়দার গুঁড়া খাচ্ছে। সে মনে করবে প্রেশারের ট্যাবলেট খাচ্ছি। এইভাবে ইন্টারভেনশন করতে হবে। তারপরে নির্দিষ্ট সময় পরে আমার যে স্টাডি তার উপর ভিত্তি করে নির্দিষ্ট সময় পরে তার ফলো আপ করতে হবে। আমি যে প্যারামিটার গুলো দেখব সেগুলো মেজার করতে হবে। মেজার করার পরে আমার এনালাইসিস করব। এনালাইসিস করে যদি দেখি যে আমার
এক্সপেরিমেন্টাল গ্রুপে একটা জিনিস কমেছে বা বেড়েছে কন্ট্রোল গ্রুপের তুলনায়, তাহলে ওই ইন্টারভেনশনটা ইফেক্টিভ। আর যদি দেখা যায় যে এক্সপেরিমেন্ট শেষে এক্সপেরিমেন্টাল গ্রুপেরও যে রেজাল্ট, কন্ট্রোল গ্রুপেরও সেই একই রেজাল্ট, তাহলে কি হলো, ওই ইন্টারভেনশনটা ইফেক্টিভ না, ওটার কোনো ইফেক্ট নাই। আর যদি ডিফারেন্স থাকে দুইটা গ্রুপের রেজাল্টের মধ্যে, তাহলে ওই ড্রাগটা বা ইন্টারভেনশনটা ইফেক্টিভ, এটা প্রমাণ করা যাবে। তো আইডিয়ালি যেটা করা হয় র্যান্ডমাইজ কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল। এই র্যান্ডমাইজ কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়ালের ডিজাইন হচ্ছে এরকম। এটা হচ্ছে আইডিয়াল ক্লিনিক্যাল ট্রায়াল, যেখানে রেফারেন্স পপুলেশন অর্থাৎ যাদের উপরে আমরা স্টাডি করব সেই পপুলেশনকে আমার প্রথমে সিলেক্ট করতে হবে। তারপরে সেখান থেকে র্যান্ডমাইজেশনের মাধ্যমে র্যান্ডমাইজেশনের মাধ্যমে স্টাডি পপুলেশন নিতে হবে। তারপরে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মাধ্যমে যারা যোগ্য না স্টাডির তাদেরকে বাদ দিতে হবে, আর যারা যোগ্য পার্টিসিপেন্ট তাদেরকে আলটিমেটলি পার্টিসিপেন্ট হিসেবে ইনক্লুড করতে হবে, এনরোল করতে হবে। তো এই এনরোল করার পরে আবার দুই ভাগে ভাগ করতে হবে। এই ভাগটা করতে হবে র্যান্ডমলি, কোন রকম বায়াস সহকারে করলে হবে না। র্যান্ডমলি ভাগ করে এক গ্রুপকে স্টাডি গ্রুপ হিসেবে চিহ্নিত করব বা এক্সপেরিমেন্টাল গ্রুপ হিসেবে, আরেক গ্রুপকে কন্ট্রোল গ্রুপ অথবা কম্পারিজন গ্রুপ হিসেবে চিহ্নিত করব। চিহ্নিত করার পরে বেজলাইন ডাটা, ওই ইন্টারভেনশন করার আগেই দুই গ্রুপেরই বেজলাইন ডাটা বা ফার্স্ট ডাটা সংগ্রহ করে রাখবো। তারপরে আমরা এক্সপেরিমেন্টাল গ্রুপে ইন্টারভেনশন করব, আর নন এক্সপেরিমেন্টাল গ্রুপে কোনো ইন্টারভেনশন করব না। তারপরে আবার নির্দিষ্ট সময় পরে দুই গ্রুপেরই সেম প্যারামিটার গুলো ফলো আপ দিব, মাপঝোপ করব, করে পরে কম্পেয়ার করব। কম্পেয়ার করার পরে যদি ইন্টারভেনশন গ্রুপে কন্ট্রোল গ্রুপের চাইতে ভিন্ন রকম রেজাল্ট পাওয়া যায়, সেটা পজিটিভলিও ইন্টারভেনশনের পজিটিভ দিকেও যেতে পারে, ইন্টারভেনশনের নেগেটিভ দিকেও যেতে পারে। সেইটা যেরকম রেজাল্ট আসবে তার উপর ভিত্তি করে ওই ইন্টারভেনশনটার ইফেক্টিভনেস এক্সপ্লেন করা যাবে। এটাই হচ্ছে এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট বা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, এগুলোই হচ্ছে অ্যাকচুয়াল রিসার্চ। এগুলার মাধ্যমেই এই যে নতুন ড্রাগ আবিষ্কার হয়, নতুন ডায়াগনস্টিক টুল আবিষ্কার হয়, নতুন ভ্যাকসিন আবিষ্কার হয়, তারপরে নতুন কোনো একটা অ্যাসেসমেন্ট বা স্কোরিং টুল ডেভেলপ করা হয়। Application of randomized controlled clinical trial to find out the effectiveness of drugs, treatment procedures, diet, etc. To evaluate alternative treatments, to evaluate the rational use of antibiotics, to describe the cause-effect relationship. এই ইউজ অফ randomized controlled trial এটা দেখে রাখবেন। অ্যাডভান্টেজ, আমার সময়ের ওয়ার্নিং দিচ্ছে। অ্যাডভান্টেজ হচ্ছে এই এক্সপেরিমেন্টাল স্টাডি গুলো রিলায়েবল এবং ভ্যালিড, ক্যান কন্ট্রোল কনফাউন্ডিং ভেরিয়েবল বাই র্যান্ডমাইজেশন। র্যান্ডমলি করলে যে কনফাউন্ডিং বা এক্সট্রানিয়াস ভেরিয়েবল থাকে সেগুলো ডিস্টার্ব করে না, কন্ট্রোল করা যায়। এনশিওরস কজালিটি এন্ড টেম্পোরালিটি, কোনো একটা ফ্যাক্টর বা কোনো একটা কিছু, কোনো একটা ডিজিজের কজ কিনা বা কোনো একটা কিছুর কজ কিনা সেটা এনশিওর করে, এবং টেম্পোরালিটি এনশিওর করে। টেম্পোরালিটি মানে timing of information about cause and effect, whether information about cause and the effect was assembled at the same time point, or whether information about the cause was generated before or after the information about the effect. মানে আমরা যখন কজ ইফেক্ট রিলেশনশিপ দেখি তখন টাইমের ইনফরমেশনটাও এক্সপেরিমেন্টাল স্টাডিতে পাওয়া যায়, টেম্পোরালিটিটা এনশিওর করে। অন্য স্টাডির ক্ষেত্রে ইফেক্ট আগে হয়েছে না কজ আগে হয়েছে, কজটা কখন শুরু হয়েছে, এই টাইমিং গুলো পাওয়া যায় না, কিন্তু এক্সপেরিমেন্টাল স্টাডিতে সেই টাইমিং বা টেম্পোরালিটিটা এনশিওর হয়। তো
কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথমে ইথিক্যাল প্রবলেম। ইথিক্যাল প্রবলেম কিরকম? যে আমার কাছে হাইপারটেনশনের রোগী আসছে। এখন আমার ২ গ্রুপকেই তো ট্রিটমেন্ট দেওয়ার কথা। আমি এক গ্রুপকে ট্রিটমেন্ট দিচ্ছি, আরেকদিকে দিচ্ছি না। হ্যাঁ? তাদেরকে ট্রিটমেন্ট ছাড়া রাখছি। এটা আনইথিক্যাল। এই জাতীয় কিছু ইথিক্যাল প্রবলেম আছে। আবার নতুন একটা ভ্যাকসিন আমি একটা গ্রুপকে দিব। তাদের যদি কোনো সাইড ইফেক্ট হয়, ক্ষতি হয়, তাদের ফিজিক্যাল, সাইকোলজিক্যাল কোনো রিস্কের মধ্যে তাদেরকে ফেলি। তো এই এক্সপেরিমেন্ট করতে গেলে এই ধরনের ইথিক্যাল প্রবলেম গুলো আসে এবং সেগুলো মিনিমাইজ করে কাজ করতে হয়। তারপরে নন কমপ্লায়েন্স ইজ মোর। যে এটা অনেকে এটাকে অ্যাকসেপ্ট করতে নাও পারে। লস টু ফলো আপ ইজ কমন। আমি যে একজনকে একটা ভ্যাকসিন দিলাম, তারপরে সে আমার কাছে ২য় বার আবার নাও আসতে পারে। ফলো আপ করার আগেই লস হতে পারে। এক্সপেনসিভ অ্যান্ড অফেন নিড মোর টাইম। এটা করার জন্য অনেক ক্ষেত্রে অনেক টাকা লাগে এবং টাইম লাগে, এক্সপেন্সিভ। যেমন কোভিড এর ভ্যাকসিনের জন্য ইউকে হিউজ ইনভেস্টমেন্ট করেছে তারা, কত ডলার, এবং অনেক টাইম, অনেক এফোর্ট দিচ্ছে এই randomized কন্ট্রোল ট্রায়াল করার জন্য ভ্যাকসিন। যেটা আমাদের মতো দেশের পক্ষে হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। এরপরে শেষে এটা দেখে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে যে randomization এবং ব্লাইন্ডিং এই কথাগুলোর মানে কি? randomization অর্থাৎ আমি র‍্যান্ডম স্যাম্পলিং করব। কিভাবে করা যায়? লটারি দিয়ে করা যাবে, র‍্যান্ডম নাম্বার টেবিল দিয়ে করা যাবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কম্পিউটার দিয়ে করা যাবে। অর্থাৎ এক্সপেরিমেন্টাল স্টাডিতে আমি আমার randomization-টা বজায় রাখি। ব্লাইন্ডিং মানে হচ্ছে concealment of group allocation from one or more individuals involved in a clinical trial. এই যে কে কোন গ্রুপে গেল, কে কোন ওষুধ পাচ্ছে, এটা রোগীও জানবে না, চিকিৎসকও জানবে না, যে এনালাইসিস করবে সেও জানবে না। এই যে না জানা, কনসিল করে রাখা, এটাই হচ্ছে ব্লাইন্ডিং। তো ব্লাইন্ডিং সিঙ্গল ব্লাইন্ড হতে পারে। সিঙ্গল ব্লাইন্ড মানে শুধু পার্টিসিপেন্ট জানবে না। রিসার্চার জানবে, ডাটা এনালাইসিস যে করবে সে জানবে, কিন্তু পার্টিসিপেন্টরা জানবে না যে কে কোন গ্রুপে আছে। ডাবল ব্লাইন্ড হচ্ছে আননোন টু পার্টিসিপেন্ট এন্ড রিসার্চার। রিসার্চার নিজেও জানবে না, পার্টিসিপেন্টও জানবে না। আর ট্রিপল ব্লাইন্ড হচ্ছে পার্টিসিপেন্টও জানবে না, রিসার্চারও জানবে না, এবং যে রেসপন্স বা আউটকাম রেকর্ড করবে বা ডাটা অ্যানালিসিস করবে সেও জানবে না। আর এই ব্লাইন্ডিং এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ওপেন লেভেল ট্রায়াল। আমরা বলি randomized ডাবল ব্লাইন্ড কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল। যদি কোনো ব্লাইন্ডিং না থাকে তাহলে randomized ওপেন লেভেল ক্লিনিক্যাল ট্রায়াল। ওপেন লেভেল মানে সবাই জানে, আমি জানি যে আমি এই ওষুধ এরকম ওষুধ খাচ্ছি, আমি ইন্টারভেনশন করছি কি করছি না। রিসার্চারও জানে, সবাই জানে। যখন এই গ্রুপের কোনো কনসিলমেন্ট বা ইন্টারভেনশনের কোনো কনসিলমেন্ট বা গোপনীয়তা থাকবে না, তখন সেটা ওপেন লেভেল ক্লিনিক্যাল ট্রায়াল। তো যত বেশি ব্লাইন্ডিং হবে, স্টাডির রিলায়েবিলিটি বা স্ট্যাটিস্টিক্যাল স্ট্রেংথ তত বাড়বে। ট্রিপল ব্লাইন্ড স্টাডি করলে সবচাইতে বেশি ভালো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এটা অনেকটা সহজ, একটু জটিলতা কম। যে ফ্লো চার্ট গুলো দেখিয়েছি ওগুলা দেখে আপনারা এটা ডিজাইন গুলো আত্মস্থ করবেন, এবং যখনই কোনো আর্টিকেল পড়বেন তখন এটা এই ডিজাইন কেন হলো, এটাকে কেন ক্রস সেকশনাল লিখলো, এটাকে কেন কেস কন্ট্রোল লিখলো, এটা কেন কোসি এক্সপেরিমেন্টাল, এটা কেন এক্সপেরিমেন্টাল, ওইটা পয়েন্ট গুলো নিজেরা মাথায় রাখবেন। দেখবেন যে মিলাবেন ওই আর্টিকেলের সঙ্গে, তাহলে পর্যায়ক্রমে দেখবেন যে হয়ে যাচ্ছে, এই আপনার এক্সপার্ট হয়ে যাচ্ছেন। যে কোনো টাইটেল দেখলেই বুঝতে পারবেন যে এটা কি ধরনের স্টাডি। ঠিক আছে, এ পর্যন্ত কেউ কোনো প্রশ্ন করবেন বা কিছু বলবেন? স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে কোভিড ভ্যাকসিনে যে বলতেছে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, এই ফেজটা কি স্যার? আচ্ছা, ক্লিনিক্যাল ট্রায়ালের কতগুলা ফেজ থাকে, মানে অন্তত 4টা ফেজ থাকে। প্রথমে হচ্ছে যে ল্যাবরেটরিতে ইন ভিট্রো টেস্ট করা হয়,
টেস্ট টিউবের মধ্যে বিভিন্ন টেস্ট করা হয়। তারপরে এনিমালের উপরে করা হয়। এনিমালের পরে আবার সেটা কিছু লিমিটেড মানুষের উপরে করা হয়। তারপরে ওয়াইড রেঞ্জ অফ মানুষের উপরে করা হয়। তারপরে আরো ওয়াইড রেঞ্জ অফ মানুষের উপরে ওটাকে একদম প্রয়োগ করা হয়। প্রয়োগ করে ২-৩ বছর পরে আবার দেখা হয় যে এর কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা, অন্যান্য কোনো সমস্যা হচ্ছে কিনা। তারপরে ওই ভ্যাকসিনটা বা ড্রাগটা ফাইনালি আসে। এটা হচ্ছে ধাপ। ওই ট্রায়াল এর কতগুলো ধাপ। ১ম এ ল্যাবরেটরি বেসড কাজ, এটা হলো ১ম ধাপ। তারপরে এই যে খরগোশ বা ইঁদুর এই জাতীয় অ্যানিমালের উপরে কাজ। তারপরে লিমিটেড মানুষের উপরে কাজ। তারপরে ওয়াইড রেঞ্জ অফ মানুষের উপরে কাজ। তো সব ক্ষেত্রেই যদি সেফটি বজায় থাকে, ডিজায়ার্ড ইফেক্ট পাওয়া যায়, সাইড ইফেক্ট কম থাকে, তারপরেই একটা ভ্যাকসিনকে বাজারে নিয়ে আসা হয় বা সবাইকে ইউজ করতে দেয়। এই ক্লিনিক্যাল ট্রায়াল আসসালামু আলাইকুম। আলাদা ক্লাস আছে, ডিটেইল আবার ফেজ গুলো পড়ানো হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কথা স্যার বলছেন? আপনার এই যে ক্লাসগুলি আমি কথা বলছি সহকারী পরিচালক ডক্টর সাইফুল। হ্যাঁ, ডক্টর সাইফুল। হ্যাঁ। হ্যাঁ, আপনার ওই যে এই ক্লাসগুলার হ্যান্ডআউট কি আছে? মানে হার্ড কপি পাওয়া যাবে কিনা? হার্ড কপির ব্যাপারে ওপেন ইউনিভার্সিটির নিষেধাজ্ঞা আছে স্টুডেন্টদেরকে দিতে। তো আমি যেটা করি, এই ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন বেশিরভাগই ওই আমার যে ইউটিউব চ্যানেল আছে ওখানে দেওয়া থাকে। প্রয়োজনে যদি আচ্ছা, আচ্ছা। সময় থাকে আরেকবার শুনতে পারেন। আর আর সবাই দেখলাম যে মোবাইলে স্ন্যাপশট নিয়ে ওটাকে পড়ে। স্ন্যাপশট তো আছে একটা। তবে আমার মনে হচ্ছে যে আ স্ন্যাপশট এবং কথা তো যে এক্সপ্লেনেশন যেগুলো আছে এগুলো তো আর স্ন্যাপশটে নাই। আপনার যে এক্সপ্লেনেশন গুলি দেন সেটা হ্যাঁ, হ্যাঁ। এটা নাই। এই লেখাগুলি আছে। তা আমার মনে হচ্ছে যে আবার রেকর্ড অপশনে গিয়ে দেখলাম যে এটা পারমিশন লাগবে। রেকর্ড হচ্ছে না। সবসময় কি এটা পাওয়া যাচ্ছে না? রেকর্ড না, অপশনে গিয়ে আপনি রেকর্ড আপনি পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যেমন আমি এই ক্লাস আজকে রাতে এটা দিয়ে দিব। ইউটিউবে আপনি যেকোনো সময় আপনি যখন অবসর পান তখন আপনি নিজে পড়ার চাইতে যদি মনে করেন যে আমার ক্লাসটা শুনবেন, আবার এই স্ক্রিনও দেখতে পারবেন, কথাগুলো এক্সপ্লেনেশন গুলো শুনতে পারবেন। তাহলে আপনার আরেকবার রিভিশন দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনি আচ্ছা, সেভাবে মনে করেন করতে পারেন, অথবা আপনি হচ্ছে যে বই পড়তে পারেন। আর লেকচার নোট আছে, আমার কাছে আছে। কিন্তু ওই যে বললাম ওপেন ইউনিভার্সিটি এটা সবসময় ডিসকারেজ করছে। কারণ স্টুডেন্টরা তাহলে এর বাইরে আর কিছু পড়তে চায় না এই কারণে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে আরেকটা ক্লাস আছে নাকি? না, না আজকে একটাই আজকে ক্লাস? আর ক্লাস নাই। আজকে একটাই ক্লাস। এরপরে আবার রবিবার রাত ১০ টায় একটা ক্লাস রেখেছি আরকি। রবিবার। স্যার আচ্ছা, আরেকটা আচ্ছা কোয়েশ্চেন ঠিক আছে। জি, আর কেউ কিছু বলবেন? একটা কোয়েশ্চেন স্যার। স্যার একটা দিকে স্যার এই যে পি ভ্যালু বের করা, তারপরে স্যার কনফিডেন্স ইন্টারভাল, যে এই যে স্যার স্ট্যাটিস্টিক্স গুলা, এগুলো তো স্যার আমরা এসপিএসএস এ করবো নাকি? এগুলো করার জন্য বিভিন্ন রকম সফটওয়্যার আছে। তো সফটওয়্যার গুলোর মধ্যে আমাদের দেশে বেশি প্রচলিত বা কম্পারেটিভলি ইজি হচ্ছে SPSS।